সুন্দরপুর গ্রামে এক জমিদার তার স্ত্রী মায়া এবং ছেলে মোহনের সঙ্গে থাকতেন। মোহনের অবশ্য দুটি স্ত্রী ছিল, কিন্তু দুজনেই কারখানায় বন্দী ছিল। তারা দুজনে সবার সাথে না থেকে কারখানাতেই থাকতো। বাবা, তুমি দুটো বিয়ে তো করলে, কিন্তু সেই বিয়ের কি লাভ যখন তোমার দুজন স্ত্রী তোমার সাথে থাকে না? তাতে আমি কি করব বাবা? তারা দুজনেই মায়ের শর্ত পূরণ করতে পারেননি। যদি তারা মায়ের শর্ত পূরণ করতে পারত, তাহলে আজ তারা দুজনেই কারখানায় বন্দি থাকতো না। ঠিক আছে বাবা, তুমি তোমার পছন্দে বিয়ে করেছো, তাই তোমার মা তাদের পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু তারা দুজনেই সেই পরীক্ষায় পাশ করতে পারেনি। এখন আমি তোমার জন্য অন্য কাউকে খুঁজেছি, তুমি একদম চিন্তা করো না। আপনি সত্যি বলেছেন বাবা। হ্যাঁ, আচ্ছা ভাগ্যবতী, শোনো, আমি বাইরে যাচ্ছি, আমার কিছু কাজ আছে, সন্ধ্যের মধ্যে চলে আসবো। ঠিক আছে গো। জমিদার হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে যান। জমিদার যখন হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছন, তখনই তার খুব জোরে তেষ্টা পায়। ওহো, খুব জোরে তেষ্টা পেয়েছে যে, কি করি, এই জঙ্গলে তো কোনো নদী বা পুকুরও দেখতে পাচ্ছি না। জমিদার জঙ্গলে আরো এগিয়ে যান, তখনই তার চোখ একটি বাড়ির দিকে নজরে যায়। সেই বাড়িটি ছিল এক কুমোরের। জমিদার সেই কুমোরের বাড়িতে যান, যেখানে একটি খুব সুন্দর মেয়ে সুন্দর সুন্দর কলসি তৈরি করছিল। বেটি, জি, কে আপনি? বেটি, আমি আমার কাজে যাচ্ছিলাম, আমার খুব জোরে তেষ্টা পেয়েছে, তোমার বাড়ি দেখে তেষ্টা মেটাতে এলাম। বেটি, তুমি কি আমাকে একটু জল পান করাবে? জি জি, নিশ্চয়ই। আপনি এখানেই দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। কমলা ভিতরে যায় এবং একটি গ্লাসে করে জল নিয়ে আসে, কিন্তু সেই গ্লাসের জলের মধ্যে সে কিছুটা খড়কুটো ফেলে দেয়। এই গ্লাসের জল তো খুব পরিষ্কার, কিন্তু এই মেয়েটি গ্লাসের জলে খড়কুটো কেন দিয়েছে? এই রহস্যটা কি? একটা কাজ করি, জলটা খেয়ে নি, তারপর এই মেয়েটিকে এই বিষয়ে জিজ্ঞেস করব। জমিদার জলটা ভালো করে ধীরে ধীরে ফু দিয়ে দিয়ে এবং খড়কুটোগুলো সরিয়ে চুমুক দিয়ে পান করেন। বেটি, জল দেওয়ার জন্য প্রথমে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু বেটি, একটা কথা আমার বোধগম্য হচ্ছে না। সেটা কি? তুমি আমাকে যে জল দিয়েছো সেটা খুব পরিষ্কার ছিল, কিন্তু তার মধ্যে তুমি কিছু খড়কুটোর টুকরো ফেলে রেখেছিলে, সেটা আমার কিছুতেই মাথায় এলো না। সেই খড়কুটোর টুকরোগুলি আমি এই জন্যেই দিয়েছিলাম, যাতে আপনি জলটা একসঙ্গে পান না করেন, বরং আপনি সেই খড়কুটোগুলি ধীরে ধীরে সরিয়ে সরিয়ে চুমুক দিয়ে পান করেন। কিন্তু এমন কেন? আপনি অনেকক্ষণ ধরেই রোদে সফর করছেন এবং আপনার খুব জোরে তেষ্টাও পেয়েছিল। যদি আমি আপনাকে খড়কুটো না দিয়ে জলের গ্লাস দিতাম, তাহলে আপনি সমস্ত জল একেবারে গটগট করে খেয়ে ফেলতেন। তাতে আপনার শরীরটা খারাপ হতে পারত। সেই জন্যই আমি এমনটা করেছি। বাহ, মেয়েটি তো ভারী বুদ্ধিমতী, এর চেয়ে বুদ্ধিমতী মেয়ে হয়তো খুঁজেও পাবো না। একেই কেননা আমি আমার বাড়ির পুত্রবধূ করিনি। কি হলো? কি ভাবছেন আপনি? বেটি, তোমার এই বাড়িতে আর কে কে থাকে? আমি আর আমার মা। আচ্ছা, একটা কাজ করো তো বেটি, যাও তুমি তোমার মাকে ডেকে আনো। ঠিক আছে। কমলা তার বুড়িমাকে ডেকে নিয়ে আসে। জি বলুন, কে আপনি এবং আমার কাছে কি কাজ? নমস্কার, আমি সুন্দরপুর গ্রামের জমিদার। আমার আপনার মেয়েকে খুব ভালো লেগেছে। আমি আমি আপনার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করতে চাই। কি? আপনি এ কি বলছেন? আমরা হলাম সামান্য কলসি বানানো লোক, আর আপনি জমিদার। আমার কাছে তো দুবেলা খাবার মতো অন্নও নেই। আর না আমরা আপনাকে যৌতুক দিতে পারবো। তাহলে আমাদের মধ্যে কি করে সম্পর্ক হবে? না না, আমাদের আপনার কাছ থেকে কিচ্ছু চাই না, আমাদের শুধু আপনার মেয়েকেই চাই। এখন আপনি বলুন, আপনার এই সম্পর্কে
কোনো আপত্তি নেই তো? কিন্তু মালিক, এত তাড়াতাড়ি? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে ঠিক আছে, আমি কালই বরযাত্রী নিয়ে আপনার বাড়ি আসছি। মা, আপনি এনাকে হ্যাঁ করে দিন। বেটি, এ তুই কি বলছিস? আমি এনাকে কিভাবে হ্যাঁ করি? আমাদের কাছে তো দুবেলা খাবার মতো শস্যও নেই। তাহলে সব বরযাত্রীকে কিভাবে খাবার খাওয়াবো? মা, আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু হ্যাঁ বলে দিন, বাকিটা আমি সব দেখে নেব। ঠিক আছে মালিক, আপনি কাল বরযাত্রী নিয়ে আসুন। বেটি, আমি মালিককে কাল বরযাত্রীর জন্য বলেছি, কিন্তু কিভাবে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। মা, আপনি চিন্তা করবেন না, সকালে দেখা যাবে যা হবে। সকাল হয়। মা, ও মা, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে বেটি? তাড়াতাড়ি গ্রামের দুজন লোককে ডেকে আনো, যারা ডুলি বহন করতে পারে। সাথে একটা প্রদীপ আর দেশলাইও রেখে দিও, আর আমাকে তৈরি করে বরযাত্রী আসার আগেই পাঠিয়ে দাও। বুড়ি সেই রকমই করলেন। যখন অর্ধেক রাস্তায় বরযাত্রী সমেত চলে আসে, তখন কমলাও পৌঁছে যায়। ভাইয়া, ডুলি এখানেই থামিয়ে দিন। এ কি বেটি, তুমি কেন চলে এসেছো? দেখুন জি, আপনি হলেন বড় জমিদার আর আমরা গরিব। আমরা ভাবলাম সম্পর্কের কথা তো এমনিতেই পাকা হয়ে গেছে, আপনি কেন নিজেকে কষ্ট দেবেন? আমরা নিজেই চলে আসি। তাছাড়া রান্না তৈরি হয়ে গেছে। যদি আপনারা সবাই আমাদের বাড়ি যেতে চান তাহলে যেতে পারেন। খাওয়া দাওয়া করে আমরা ফিরে আসব। না না, সে অনেকটা লম্বা সফর। এখন এত লম্বা সফর করে কি লাভ? আমরা তো এমনিতেই আমাদের বাড়ি পুত্রবধূকে পেয়েই গেছি, তাহলে এখন সেখানে যাওয়ার কি দরকার? আমরা এখান থেকেই বরঞ্চ ফিরে যাই, এইটাই ভালো হবে। জমিদার এই বলে কমলাকে নিজের বাড়ি নিয়ে আসেন। এখন আমি নিজের পছন্দের পুত্রবধূকে তো নিয়ে এলাম, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার স্ত্রী একেও পরীক্ষায় ফেল না করে দেয়। তার শর্ত তো দুটো পুত্রবধূর উপর ভারী পড়ে গেছে, এখন এর উপরও ভারী না পড়ে যায়। তাহলে নিয়ে এলে তোমার পছন্দের পুত্রবধূকে। চলো, এখন আমি একে নিয়ে গিয়ে দেখি তো এ আমার এই বাড়িতে থাকার যোগ্য কিনা, এ আমার শর্ত পূরণ করতে পারে কিনা। শর্ত? কেমন শর্ত মা? এসো বলছি। কি হয়েছে বেটি? কমলার শাশুড়ি তাকে একটি অন্ধকার ঘরে নিয়ে যান এবং কমলাকে বলেন, বেটি, এই ঘরে অন্ধকারের মা থাকে। তুমি প্রথমে তাকে মারো, তবেই আমি তোমাকে আমার পুত্রবধূ বানাবো। কমলা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে। তারপর তার মা যে দেশলাই আর প্রদীপ দিয়েছিল সেটা বের করে জ্বালিয়ে দেয়, যার ফলে সমস্ত ঘরে আলো ছড়িয়ে যায়। আরে বাহ, এ তো আমার প্রশ্নের সমাধান করে দিয়েছে। ওগো শুনছো মোহন, দেখো, এ তো আমার প্রশ্নের সমাধান করে দিয়েছে। সত্যি খুব বুদ্ধিমতী পুত্রবধূ এসেছে আমাদের ঘরে। আগে যে দুজন এসেছিল তাদের যখন আমি বলেছিলাম যে অন্ধকারের মাকে মারো, তখন সেই বোকা মেয়েরা লাঠি তুলে যেখানে সেখানে মারতে শুরু করেছিল, কিন্তু এই পুত্রবধূ আমার প্রশ্নের সহজে সমাধান করে দিয়েছে। ভাগ্যবতী, এখন তুমি খুশি তো? হ্যাঁ গো, আমি খুব খুশি। হ্যাঁ, তাহলে এখন চলো, তাড়াতাড়ি চলো, পুত্রবধূ অনেক দূর থেকে এসেছে। ঠিক আছে গো, চলো। আমি খাবার খাবো না। কেন বেটি, তুমি খাবার কেন খাবে না? মা, আপনি প্রথমে সেই দুজনকে যাদেরকে আপনি বন্দি করেছিলেন তাদেরকে বাইরে বের করে দিন, তারপর আমি খাবো। না বেটি, তারা দুজনেই বোকা, নির্বোধ। দুজনেই আমার প্রশ্নের সমাধান করতে পারেনি, তাই দুজনেই সারা জীবন বন্দি থাকবে। তুমি তাদের চিন্তা ছেড়ে দাও আর খাবার খাও। মা, তাদের যতটুকু বুদ্ধি ছিল তারা ব্যবহার করেছে। এখন 5টা আঙুল তো আর সমান হয় না। তারা যদি বুঝতে না পারে তাতে তাদের কোনো দোষ নেই। আপনি যদি দয়া করে তাদের একটু ক্ষমা করে দেন। ঠিক আছে, আমি তাদের সেই বন্দি দশা থেকে বাইরে বের করে দিচ্ছি। কমলার শাশুড়ি সেই দুজনকেও বাইরে বের করে দেন, যার পর সেই 3জন পুত্রবধূ খুশি মনে একসাথে থাকতে শুরু করে।
একসাথে থাকতে থাকতে কেটে যায়। একদিন পুরো রাজ্যে খরা দেখা দেয়, যার ফলে মানুষজন অন্যের এক একটি দানার জন্য কষ্ট পেতে থাকে। সমস্ত রাজ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে শুরু করে। তখনই জমিদার তার 3 জন পুত্রবধূকে বলেন, বেটিরা, এই রাজ্যে মানুষজন এক একটি দানার জন্য হয়রান হয়ে গেছে। আমাদের এখানেও আমরা ঠিক মতো দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারছি না। একটা কাজ করো, তোমরা এখন নিজেদের বাড়ি চলে যাও। যখন পরিস্থিতি ভালো হবে তখন চলে এসো। বাবা, আমার তো শুধুমাত্র একজন বুড়িমাই ছিলেন, শুধু তার ছাড়া এই দুনিয়াতে আমার কেউ ছিল না। তিনিও খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এখন তিনিও হয়তো মরে গেছেন। এখন আমি আমার বাড়িতেও যেতে পারি না। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারি। আমি নিজে কিছু কাজ খুঁজছি, আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি। শুধু আমাকে আপনারা আমার বাপের বাড়ি পাঠাবেন না। ঠিক আছে বেটি, যদি তোমার এটাই ইচ্ছে হয় তাহলে ঠিক আছে। কমলা পুরুষের ছদ্মবেশ ধারণ করে এবং কাজের সন্ধানে অন্য রাজ্যে বেরিয়ে পড়ে। সে এক রাজ্যের কাছে পৌঁছয় এবং বলে, মহারাজ, আমি অনেক দূর থেকে আসছি। আমার রাজ্যে দুর্ভিক্ষ চলছে, কি করব বুঝতে পারছি না। আমার 3 জন স্ত্রী আছে, বৃদ্ধ বাবা মা আছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। আপনি দয়া করে আমাকে একটা কাজ দিন। হ্যাঁ, আমারও তো একজন খুব সাহসী, বলশালী আর প্রতিভাবান লোকের দরকার। জি মহারাজ, নিশ্চয়ই, বলুন কি কাজ, আমি করব। আমার কাছে একটি কাজ আছে। আসলে এই রাজ্যে যখনই কোনো দোষীকে শাস্তি এবং ফাঁসি দেওয়া হয়, তখন তার লাশটা হঠাৎ না জানি কোথাও উধাও হয়ে যায়। তোমাকে সেই লাশের পাহারা দিতে হবে এবং খুঁজে বের করতে হবে যে শেষ পর্যন্ত লাশ কোথায় যায়। সকাল হওয়ার আগেই লাশ না জানি কে খেয়ে চলে যায়, যার ফলে মানুষজন আমাকে না জানি আড়ালে আবডালে কি না কি বলে। রাজ্যের সমস্ত লোক বলে যে রাজা নাকি লোকজনকে ফাঁসি সাজা দেওয়ার পর লাশ গুম করে ফেলে এবং আমাদের দেয় না। তুমি যদি আমার এই কাজ করতে পারো তাহলে করো। এই কাজের জন্য আমি তোমাকে বেশ ভালো রকম পারিশ্রমিক দেবো। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, এই কাজ আমার মঞ্জুর। আপনি আমাকে একটা তলোয়ার আর একটা জাল দিন। ঠিক আছে। রাজা কমলাকে তলোয়ার আর জাল দিলেন এবং সেই জায়গাতেই নিয়ে গেলেন যেখানে দোষীদের ফাঁসি সাজা দেওয়া হতো। কমলার সাথে এরপর কি হলো সেটা আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।